হ্যালো দর্শক, আমাদের আলোর পথে পেজে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভুল করিনি ভালোবেসে। আমরা শুরু করার আগে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল টিপুন। আরও অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তু। চলুন শুরু করি। আমি হেরে গেছি, ভেঙ্গে চুরমার হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে আর নেই। আমি বাঁচব না, বাঁচতে চাই না, আমি জাহান্নামী। চিরটাকাল জাহান্নামের আগুনে জলে পুড়ে মরব। অতএব আর কিছু না ভেবে আমি ছাদ থেকে লাফ দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে কেউ একজন পিছন থেকে টেনে আমায় ছাদের মধ্যবর্তী স্থানে নিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখি রহিকা ভাবী, চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। আগে থেকেই যেটার পূর্বাভাস আমি পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। রহিকা ভাবী ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন আমার এই সাদা চামড়ার নরম দুটি গালে। স্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। তিনি আমার বড় গুরুজন এবং এ বাড়ির মালকিনও বটে, তাই চাইলেও আমি কিছুই বলতে পারলাম না। অতঃপর রহিকা ভাবী আমাকে উদ্দেশ্য করে বললেন, 4টা দিন রুমের ভেতরে পড়েছিলে। 1000বার দরজা নক করার পরও কোনো রেসপন্স করনি। আর আজ এই গভীর রাত্রে তুমি ছাদে এসেছ শুধুমাত্র এ দুনিয়ার মায়া থেকে সর্বকালের মতো মুক্তি পাওয়ার জন্য। কিন্তু কেন শাহরিয়ার? কি হয়েছে তোমার? রহিকা ভাবীর কথাগুলো শুনেও আমি না শোনার ভান করে আছি। এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর কোনো কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কথার উত্তর না পাওয়াতে রহিকা ভাবী এবার আগের চেয়ে আরও রেগে গিয়ে বললেন, কি হল? কথা বলছো না কেন? ওহো, এখন সব বুঝতে পেরেছি। কদিন আগে রাইকে স্মার্ট ফর্সা একটা ছেলে, যার সামনে সিনেমার নায়করাও যেন নস্যি, সেই ছেলেটির সাথেই খুব ক্লোজ হয়ে বসে কোথায় যেন চলে যেতে দেখলাম, এবং তাদের মুখ থেকে এ কথাও স্পষ্ট বলতে শুনেছি আমি, তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করে দেশের বাহিরে চলে যাবে। তাছাড়া এমনিতেও সেদিনকার পর থেকে রাইকে তো আর দেখিনি, তার মধ্যে আবার তোমার এই মর্মান্তিক কাণ্ড। আহ, কি সুন্দর, তোমাদের সংসারটা শেষমেশ ভেঙেই গেল। আমি বেশ উপলব্ধি করতে পারছি। কষ্ট স্বয়ং তুমিই বেশি পেয়েছ, কারণ তুমি রাইকে মন থেকে ভালোবাসতে। নিয়তি যা চেয়েছে তাই হয়েছে। এখন ওসব কথা ভেবে নিজেকে সার্বক্ষণিক কষ্ট যন্ত্রণার মধ্যে রাখাটা সবচেয়ে বড় বোকামি। যার চলে যাওয়ার কথা ছিল, সে আজ অথবা কাল শেষমেশ ঠিকই উড়াল মেরে চলে যাবে। দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাওয়াটাই এখন তোমার জন্য উত্তম। ইস, এই 4 দিনে শরীরের একেমন করুণ দশাটাই না করেছ তুমি। তোমার দিকে ঠিকমতো তাকানোই তো যাচ্ছে না। আমার ফ্ল্যাটে চলো, পেট পুড়ে খাবে। না জানি কত দিন ধরে তুমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। চলো আমার সঙ্গে। না ভাবি, আমার খিদে নেই। আমি চলে যাচ্ছি নিজের ফ্ল্যাটে। আর এমনিতেও এত রাতে কেউ যদি আপনার ফ্ল্যাটে আমাকে দেখে ফেলে, তাহলে সবাই খারাপ কিছু ভেবে নিয়ে সমাজের সামনে বাজে মন্তব্য করবে, লাঞ্ছিত, অপমান, হেনস্থা করার চেষ্টা করবে। তাই এত রাতে আপনার ফ্ল্যাটে না যাওয়াটাই আমার জন্য উত্তম হবে। অতঃপর আমি নিজেকে সামলে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। রাত পার হচ্ছে না আমার। কষ্টগুলো আমার ভেতরটাকে ধীরে ধীরে ক্ষয় করে চলেছে। বুকের ভেতরটাতে কষ্টে সম্পূর্ণ ভরে গিয়েছে, রাখার কোনোই জায়গা নেই। বিষাক্ত তীরের আঘাতে আমার অন্তরটা যেন নীলাশায় পরিণত হয়েছে। জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম, তবে কিছুক্ষণের নিদ্রা আমাকে সব কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দিয়েছিল। জানালা দিয়ে সূর্যের হালকা রোশনি আমার ঘুম ভাঙার সূত্রপাত ঘটায়। চোখের পাতা মেলে দিনের আলো দেখতেই দুনিয়ার সব কষ্ট যেন আবার আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে। অতএব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে না বসতেই বাসার কলিংবেলটা বেজে উঠল। এই সময় কে আসতে পারে? হয়তোবা রহিকা ভাবী, আর নতুবা নিশ্চিত দুধওয়ালা দুধ দিতে এসেছেন। অথবা এটাও তো হতেই পারে রাই এসেছে। আহ, কি বেহায়া মন আমার! এখনও তার অপেক্ষাতেই প্রহর গুনছি আমি। পরিশেষে দরজা খুলে দেখলাম দুধওয়ালা এসেছে। দুধওয়ালার কাছ থেকে দুধ নেওয়ার পর দরজা বন্ধ করে দিলাম। অফিসে যাইনি অনেক দিন হবে, তবে অফিসের কাজগুলো বাসায় বসে ল্যাপটপের সহযোগিতায় করারও বেশ সুব্যবস্থা রয়েছে। অফিসের কাজ ঘরে বসেই ল্যাপটপে কমপ্লিট করে দুধটুকু গরম করে খেয়ে নিলাম। আজ জানি না কেন দুধটা আগের থেকে অন্য রকম লাগছে।
রাই থাকাকালীন যখন দুধওয়ালা দুধ দিয়ে যেত তখন কেন যেন আমার একটু তেঁতো তেঁতো লাগত। তবে আজ লাগছে না, আশ্চর্য, কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে এখন। অবশ্য ঘুম তো পাওয়ারই কথা, কারণ দুধের সাথে যে আমি ঘুমের ওষুধ খেয়েছি। না জানি এ ঘুম আবার কখন ভাঙবে আমার। তবে ঘুমানোর আগে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া ছিল আমার, এ ঘুম যেন আর কখনো তিনি না ভাঙান। রাত 1:03 ঘটিকার সময় আমার নিদ্রা ভঙ্গ হয়, মূলত কারো কোমল স্পর্শে। চোখ মেলে দেখলাম রহিকা ভাবি। কিন্তু আশ্চর্য, উনি কি করে আমার ফ্ল্যাটে আসতে পারেন, যেখানে দরজা তো আমি বন্ধ করেই ঘুমিয়েছি। বেশ খানিক আঁতকে উঠে বললাম, ভাবি আপনি এখানে এ সময়? কেন আসতে পারি না নাকি? তাই বলে না বলে বিনা অনুমতিতে এভাবে কারো ফ্ল্যাটের ভেতরে চলে আসবেন? আর আমি তো দরজা বন্ধ করেই রেখেছিলাম। কিন্তু আপনি কি করে ভেতরে আসলেন? তোমার ফ্ল্যাটের দরজা খোলা দেখেই তো আমি ভেতরে আসলাম। তাছাড়া নিজের হাতে তোমার জন্য রান্নাও করে নিয়ে আসছি, উঠে খেয়ে নেও। আপনি কেন অযথা আমার জন্য কষ্ট করে খাবার বানাতে গেলেন ভাবি? এসবের কি কোনো প্রয়োজন আবশ্যক ছিল? ইচ্ছে হয়েছিল তাই করেছি। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নেও। জানি না হঠাৎ করে রহিকা ভাবির ঠিক কি হয়ে গেল। আগে তো কখনো এভাবে খাবার বানিয়ে আনাতো, শত দূরে থাক, খেয়েছি পর্যন্ত জিজ্ঞাসা করত কিনা বেশ সন্দেহ। এমনিতে খিদেও অনেক লেগেছে, তাই আর নাসূচক উত্তরও দিতে পারলাম না। দ্রুতই ফ্রেশ হয়ে খাবারগুলো চেটেপুটে শেষ করে ফেললাম। তেমন একটা মন্দ নয় খাবারগুলো। আর যাই হোক, রহিকা ভাবি কিছু পারুক বা না পারুক, রান্নাটা কিন্তু বেশ ভালোই করতে পারেন। অতএব আমার খাওয়া দাওয়া শেষ হলে রহিকা ভাবি খাবারের প্লেটগুলো নিয়ে চলে গেলেন। জ্যোৎস্না রাত, উত্তর দিক থেকে মন মাতানো বাতাস, আকাশে ভরা তারাগুলো জল জল করছে। আর তাদের মাঝে চোখের সম্মুখে ফুটফুটে ছোট বাচ্চাদের চেহারার মতো উজ্জ্বল হয়ে ভেসে উঠছে রাইয়ের মুখখানি। খুব করে মনে পড়ছে সেই দিনগুলোর প্রতি, যখন আমি আর রাই এমন রাতে পাশাপাশি হাত ধরে বসে থাকতাম, আকাশের তারাগুলো একসাথে গুনতাম। জানি না সে এখন কেমন আছে, কি অবস্থাতেই না আছে প্রিয় ভালোবাসার মানুষটি। তবে সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, সে যেন সুখেই থাকে। আমি না হয় দুঃখে পার করে দিলাম জীবন, তবুও প্রিয় মানুষটার সুখটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান এক রত্ন, যে রত্নের দাম আমার কাছে আমার জীবনের চেয়েও অধিক। ভাবতে ভাবতে যখন আমি একসময় বিভোর হয়ে পড়েছিলাম, তখন আমার ডান কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখতে পেলাম রহিকা ভাবিকে। কি ব্যাপার শাহরিয়ার, এত রাতে ছাদে কেন? আবার মরার ইচ্ছে মাথায় চাপল নাকি? না, এমনি দাঁড়িয়ে জ্যোৎস্না রাতটা উপভোগ করছি। অতঃপর রহিকা ভাবি আর কিছু বললেন না। আমার পাশে এসে গা ঘেঁষে দাঁড়ালেন এবং আকাশের তারাগুলোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে উঠলেন, জানো শাহরিয়ার, একটা সময় আমিও রাত জেগে এভাবেই কারো পাশে দাঁড়িয়ে তারাগুলো গুনতাম। কিন্তু ভাগ্যের পরিহাসে এখন আর সেই মানুষটি ছায়া হয়ে আমার পাশে নেই। বড্ড একাকী অনুভব করি আমি। তার অভাবটা আজও আমাকে ভীষণ কষ্ট দেয়। জানি না রহিকা ভাবি এসব কথা আমাকে কেন বলছেন। তবে আমি রহিকা ভাবির থেকে নিজের দূরত্বটা বেশ খানিক বজায় রেখে বললাম, আজ আসি ভাবি, আমার খুব ঘুম পেয়েছে। কথাটা বলার পর এক মুহূর্ত দাঁড়ালাম না, সেখান থেকে সোজা নিজের ফ্ল্যাটে চলে আসলাম। রহিকা ভাবি আমার চলে আসার সময় কিছু একটা বলতে গিয়েও কেন যেন থেমে যান। জানি না রহিকা ভাবি কি বলতে চেয়েছিল তখন। সে যাই হোক, আমার ভাবার এত সময় নেই। সোফায় গিয়ে ধপাস করে বসে পড়লাম। অন্তরটা ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছু অপূর্ণ থাকার বেদনা আমাকে প্রতিদিন গলা টিপে হত্যা করে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ছে। আজ আয়নাতে নিজের সামনে নিজে দাঁড়াতেই ভয়ে গা আমার ছনছন করে। চোখের নিচের কালো দাগগুলো আমাকে সত্যিই শিহরিত করে তুলে। সোফা থেকে নেমে এবার ফ্লোরে হাঁটু ভেঙে বসে ধীরে ধীরে রাইয়ের জন্য কান্নায় ভেঙে পড়ছি। হয়তোবা ভাগ্য আমাকে কিছু সময়ের জন্য রাইকে উপহার স্বরূপ দিয়েছিল। সময় ফুরানোর সাথে সাথে হয়তো রাইও সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে। আচমকাই আমার চোখের দৃষ্টি গিয়ে পড়ল
টেবিলের নিচে এক কোণে পড়ে থাকা ছোট্ট একটা লাল রঙের কাগজের ওপর। লাল রং রাইয়ের বেশ পছন্দের ছিল। কেন যেন ইচ্ছে না থাকলেও ছোট্ট কাগজটা আমি সেখান থেকে উদ্ধার করলাম। তারপর কাগজটা কিসের তা জানার গভীর আগ্রহে প্রতিটা বাজ খুলে লেখাগুলো পড়তে শুরু করি। কাগজটায় লেখা ছিল, প্রিয় শাহরিয়ার, অসীম ভালোবাসি তোমায়। তুমি অফিসে যাওয়ার পরে মা বহুদিন পর ফোন দিয়ে বলল, বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছেন। বাবা হাসপাতালে আছে, খুব অসুস্থ, আমাকে দেখতে চায়। খবরটা শুনে যতটা না খুশি হলাম তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি বাবা অসুস্থ কথাটা শুনে। এখন নিশ্চয় তুমি ভাবছ, কথাগুলো ফোনে না বলে কাগজে কেন লিখলাম। আসলে আমি তাড়াহুড়ায় ছিলাম। বাবার কাছে গিয়েই তোমাকে সবকিছু জানাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়টা হল, যখন আমি ওয়াশরুমে ছিলাম তখন কে যেন আমার ফোনটা রুম থেকে চুরি করে নিয়ে যায়। তাই বাধ্য হয়েই কথাগুলো আমায় কাগজে তুলে ধরতে হল। আমি বাবার কাছে যাচ্ছি, তুমিও খুব তাড়াতাড়ি চলে এসো। বাবা তোমাকেও দেখতে চেয়েছে। ইতি, তোমার প্রিয়তমা, রাই। লেখাগুলো আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। তাহলে ওই নীল রঙের কাগজে ওসবকে লিখেছিল, যেটা আমি টেবিলের উপরে পেয়েছিলাম। দ্রুতই সেদিনকার নীল রঙের কাগজটা খুঁজে বের করে লেখাগুলো চেক করে দেখি, কোনোটার সাথে কোনোটাই মিলছে না। তবে নীল রঙের কাগজের লেখাগুলো কার সাথে যেন ঠিক মিলে যাচ্ছে। মনে পড়ছে না সঠিক সে কে ছিল। হ্যাঁ, মনে পড়েছে। রহিকা ভাবি মাঝে মধ্যে আমাকে দিয়ে বাজার করাতেন এবং বাজারের লিস্টগুলো তিনি নিজের হাতেই লিখে দিতেন। কেন যেন তার হ্যান্ড রাইটিংয়ের সাথে লেখাগুলো মিল লাগছে আমার। অতঃপর পরের দিন সকালবেলা সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য রহিকা ভাবিকে বাজার করে দেওয়ার বাহানা দিয়ে একটা লিস্ট তৈরি করিয়ে নিলাম। রহিকা ভাবি তো আজ খুব খুশি। বাজারে যাওয়ার নাম করে ঘুরে ফিরে নিজের ফ্ল্যাটেই ফিরে এসে লেখাগুলো মিলিয়ে দেখি, সত্যিই নীল রঙের কাগজের লেখাগুলো রহিকা ভাবির হ্যান্ড রাইটিংয়ের সাথে হুবহুই মিলে যাচ্ছে। তার মানে সবকিছুর পিছনে রহিকা ভাবি। চলবে, যদি আপনি এই তথ্যটি সহায়ক মনে করেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার মতামত আমাদের জানান। আপনি কোনো পদক্ষেপ বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্য শেয়ার করা যত্নশীল, তাই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যারা এই টিপস থেকে উপকৃত হতে পারে, বাস কর্মক্ষমতা অর্জনকারী ব্যক্তিদের একটি সম্প্রদায় গড়ে তুলুন যারা স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখুন।